আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটার নাম হচ্ছে আয়োডোল্যাকটোনাইজেশন। আয়োডোল্যাকটোনাইজেশন বা বলা যেতে পারে ব্রোমোল্যাকটোনাইজেশন। ল্যাকটোনাইজেশন, ল্যাকটোন, ল্যাকটোন এই কথাটার মানে হচ্ছে সাইক্লিক এস্টার। সাইক্লিক এস্টারস আর কল্ড ল্যাকটোন। মানে এস্টারের জেনারেল স্ট্রাকচার এরকমই, সি ডবল বন্ড ও আর। যদি এইরকমই কোনো থাকে যে এইটা যদি কোনো সাইক্লিক আকারে থাকে তখন এই ধরনের মলিকিউলকে বলা হয় ল্যাকটোন। ল্যাকটোন ডিপেন্ডিং আপন দা রিং সাইজ নামগুলো হয় 5 মেম্বারকে বলা হয় গামা ল্যাকটোন, 6 মেম্বারকে বলা হয় ডেল্টা ল্যাকটোন। মানে কোনো যদি এইরকমই হয় স্ট্রাকচার, দেখ এইটা হচ্ছে গিয়ে একটা 5 মেম্বার ল্যাকটোন, এটাকে বলা হয় গামা ল্যাকটোন। আর যদি 6 মেম্বার হয় ল্যাকটোন, এর নাম হয় ডেল্টা ল্যাকটোন। তাহলে টপিকটা হচ্ছে ল্যাকটোনাইজেশন, মানে সাইক্লিক এস্টার তৈরি হবে। সাইক্লিক এস্টার তৈরি হবে। তাহলে কি চ্যাপ্টার আমরা পড়ছি? আমরা পড়ছি যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু সি ডবল বন্ড সি। এখন আমরা ধর যদি এইরকম একটা মলিকুল নেই, মলিকুলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটু বেশি দিয়ে পেলাম কার্বন, এইরকমই মলিকুলের স্ট্রাকচার। তাহলে এই মলিকুলটাতে কি আছে না, একটা ডবল বন্ড আছে, আর কি আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে। দিস মলিকুল কন্টেন এ ডবল বন্ড এন্ড এ কার্বক্সিলিক অ্যাসিড। এই মলিকুলে মনে কর দেওয়া হলো I2 আর সোডিয়াম বাইকার্বনেট। I2 আর সোডিয়াম বাইকার্বনেট কি হবে না, যে কাণ্ডটা এই ক্ষেত্রে ঘটবে সেইটা হচ্ছে গিয়ে ডবল বন্ড যেটা আছে এ, ওই যে আয়োডিন আছে ওর সঙ্গে প্রথমে সাইক্লিক আয়োডোনিয়াম আয়ন তৈরি করবে, আমরা যেভাবে পড়েছি। তাহলে এই ডবল বন্ডে সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা তৈরি হলো। কার্বক্সিলিক অ্যাসিড কি করবে না, ইন প্রেজেন্স অফ সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে অ্যালকালি মিডিয়াম, তো এই অ্যালকালি মিডিয়ামে কি হবে, অ্যাসিডটা হয়ে যাবে অ্যাসিড মাইনাস। তো এখানে এবারে দেখ, তাহলে আই মাইনাস তৈরি হলো, কারণ আমরা জানি ডবল বন্ড আই তে অ্যাটাক করলে একটা আই মাইনাস গিয়ে আমাদের বেরিয়ে যাবে। তাহলে এ হচ্ছে এক্সটার্নাল নিউক্লিওফাইল, আর এই যে কার্বক্সিলেট এই অ্যানায়নটা যে তৈরি হলো এ হচ্ছে ইন্টারনাল নিউক্লিওফাইল। তাহলে এই ইন্টারনাল নিউক্লিওফাইল এখানে রিঅ্যাকশন করবে, এই জায়গাটাতে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এখানে যদি অ্যাটাক করে একটা সাইক্লিক মলিকিউল তৈরি হবে। তাহলে এই 1 2 3 4 5 এইভাবে নাম্বারিং না করলে খুবই সমস্যা। তাহলে একটা 5 মেম্বারের রিং তৈরি কর, 5 মেম্বার রিং একটা অক্সিজেন কন্টেন্ট করবে, আর কি থাকবে, একটা CO থাকবে। এবারে অক্সিজেনটা 1, এই কার্বনিলটা 2 3 4 5, এবারে যে যেখানে আছে দিয়ে দে। এই যে 5 এখানে অ্যাটাক করলে যেই এটা খুলে গেল, তাহলে 5 থেকে কে থাকলো, CH2I। তাহলে 5 থেকে থাকলো CH2I। এই যে মলিকুলটা তৈরি হলো, এই ধরনের যে রিঅ্যাকশন একেই বলা হয় আয়োডোল্যাকটোনাইজেশন। আয়োডোল্যাকটোনাইজেশন। সিমিলারলি যদি এখানে ব্রোমিন দেওয়া থাকতো, Br2 দেওয়া থাকতো, তাহলে একদম একই রকমের রিঅ্যাকশন হতো, তার নাম হতো ব্রোমোল্যাকটোনাইজেশন। মানে এখানে জাস্ট কি হতো, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হতো। আচ্ছা বেশ, তাহলে এবারে আমরা যদি কিছু আরো এক্সাম্পলের মধ্যে যাই, কিছু আরো দু একটা এক্সাম্পলের মধ্যে আমরা যাই। এ ধর এইরকমই একটা মলিকুল আমার হাতে আছে, এই সাইক্লোহেক্সিন CH2CO2H, সাইক্লোহেক্সিন CH2CO2H, I2 দিয়েছে, NaHCO3 দিয়েছে। তাহলে এখানে দেখ
এই ধরনের মলিকুল প্রথম এক্সাম্পলটা আমরা নর্মাল বোঝানোর জন্য করেছিলাম। এবারে আমাদের একটু স্টিরিওকেমিস্ট্রি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অলরেডি শিখে গেছি যে এরকমই কোনো ডবল বন্ড যদি থাকে, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নি হোক বা সাইক্লিক আয়োডোনিয়াম আয়নি হোক, একটা স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করবে। তাহলে আয়োডোনিয়াম আয়নটা অ্যাবাভ দ্য প্লেনও হতে পারে, বিলো দ্য প্লেনও হতে পারে, যে কোনো একটা। তাহলে আমরা যদি সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটাকে এখানে অ্যাবাভ দ্য প্লেন রাখি, তাহলে এইটা এই যে CH2 C ডবল বন্ড, সরি এইদিকে ঘুরিয়ে C ডবল বন্ড O মাইনাস, এই বন্ডটা যাবে কোন দিকে? ব্যাক সাইডে যাবে। স্টিরিওকেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে এইটা যদি অ্যাবাভ দ্য প্লেন হয় সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা, তাহলে এইটা যাবে ব্যাক সাইডে। এবারে এই আই অক্সিজেন মাইনাস এইখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, কারণ 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি হবে। এই জায়গাতে অ্যাটাক করতে পারবে না, কারণ 1 2 3 4 মেম্বার রিং, 4 মেম্বার রিং হাইলি স্ট্রেন তৈরি হয় না, ফলে সে 5 মেম্বার রিং তৈরি করার জন্য এখানে অ্যাটাক করবে, এইটা খুলে যাবে। তাহলে এই অ্যাটাকটাও SN2, যে সেন্টারে অ্যাটাক করছে সেই সেন্টারে কি হবে? ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন এখন যদি হয়, তাহলে দেখ এইটাই হচ্ছে এই কার্বন থেকে আই, এই C থেকে আই, এই বন্ডটাই হচ্ছে আমার লিভিং গ্রুপ। তাহলে এই লিভিং গ্রুপটা আছে কোথায়? অ্যাবাভ দ্য প্লেন। তাহলে যদি এটা অ্যাবাভ দ্য প্লেন থাকে, তাহলে এই কার্বনের সাথে অক্সিজেন, বা যদি ঘুরিয়ে বলি এই O মাইনাসটা ব্যাক সাইডে অ্যাটাক করবে, কারণ SN2 ব্যাক সাইড হয়। তাহলে এটা পেছন দিক থেকে, মানে বিলো দ্য প্লেন অ্যাটাকটা হবে। তাহলে এই বন্ডটাও বিলো দ্য প্লেন, এই অক্সিজেনটাও বিলো দ্য প্লেন, এই CH2 এইটা কি হলো? C ডবল বন্ড, মানে এই রিংটা তৈরি হয়ে গেল। এইটা বিলো দ্য প্লেন CH2, এই CO এটাও বিলো দ্য প্লেন। তাহলে এখানে কে থাকবে? অ্যাবাভ দ্য প্লেনে কে গেল? আই চলে গেল। এটাই আমার প্রোডাক্ট। খুব ইন্টারেস্টিং, ধীরে সুস্থে বুঝবি, করতে হবে। এরকমই এক্সাম্পল আরো আমাদেরকে যদি দু একটা আমরা দেখি, ধর এরকম একটা ব্রিজ মলিকুল আছে, এই ডবল বন্ড, এই CO2H, I2 সোডিয়াম বাইকার্বনেট, I2 সোডিয়াম বাইকার্বনেট। এই ব্রিজ মলিকুলের ক্ষেত্রে দেখ, ব্রিজ মলিকুলের স্ট্রাকচারে এই ব্রিজ মলিকুল, এই বন্ডটাকে বলা হয় এন্ডো, আমরা অলরেডি জানি, আর এইটাকে বলা হয় এক্সো, এন্ডো আর এক্সো। তাহলে এখানে দেখ এই কার্বক্সিলিক অ্যাসিডটা নিচের দিকে আছে, ফলে এটা বলছি আমরা এন্ডো। এখন এই কথাটা মাথায় রাখতে হবে যে ব্রিজ মলিকুলের ক্ষেত্রে এক্সো বন্ড আর এন্ডো বন্ডের মধ্যে এন্ডো বন্ডটা স্টেরিক্যালি ক্রাউডেড, স্টেরিক্যালি মোর ক্রাউডেড দেন এক্সো। এক্সো আর এন্ডোর মধ্যে কে স্টেরিক্যালি মোর ক্রাউডেড? না, এন্ডো বন্ড। তাহলে এইখানে ওই ডবল বন্ডে সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা তৈরি হবে, সেটা কোন দিকে? না, টুয়ার্ডস এক্সো। তাহলে এইখানে মেনশন করে রাখ এক্সো সাইক্লিক আয়োডোনিয়াম কম্পাউন্ড ইন্টারমিডিয়েট। এক্সো মানে এইখানে এই সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা এক্সোর দিকে তৈরি হলো, এক্সো বাইরের দিকে তৈরি হলো। এখানে কে আছে আমার? C ডবল বন্ড O মাইনাস, সে আছে কোন দিকে? এন্ডো। তো এটা একদম পারফেক্ট পজিশনে আছে, এই পজিশনে SN2 অ্যাটাক করার, এইটা খুলে যাওয়ার, একদম পারফেক্ট পজিশন। তাহলে কি প্রোডাক্টটা হবে? যদি এখানে লিখি এই C ডবল বন্ড ও এই অক্সিজেন, এই আমার 5 মেম্বার ল্যাকটোনটা তৈরি হয়ে গেল, এই দিকে আই চলে গেল। আই এখানে দেখানোর জন্য এইচটাকে এখানে রাখি, তবেই এটা পারফেক্টলি বোঝা গেল।
তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো না দিস ইজ ওয়ান কাইন্ড অফ আয়োডোল্যাকটোনাইজেশন। আয়োডোল্যাকটোনাইজেশন। বেশ, আরো একটা এক্সাম্পল যদি আমরা করি, দেখ এরকমই একটা 5 মেম্বার ড্রিঙ্ক দিলাম, এইরকমই মনে কর এই নেওয়া হলো, এইখানে একটা ডবল বন্ড আছে, এই ডবল বন্ড এইখানে নিচ্ছি একই রকমই CH2CO2H দেওয়া হলো I2 সোডিয়াম বাইকার্বনেট। এখন এই রকমই যদি থাকে তখন যেহেতু এই সাবস্টিটিউয়েন্টটা এই বন্ডটা বিলো দা প্লেন আছে, তখন অটোমেটিক্যালি আমাদের ধরতে হবে যে এখানে সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা অ্যাবাভ দা প্লেন হবে। যেহেতু এই বন্ডটা বিলো দা প্লেন আছে, তখন সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা অলরেডি কোন দিকে হবে, যেহেতু এইটা আছে বিলো দা প্লেন, সাইক্লিক আয়োডোনিয়াম আয়নটা হবে অ্যাবাভ দা প্লেন। এবারে অক্সিজেন মাইনাসটা এই জায়গাতেই অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, কারণ এখানে অ্যাটাক করলে 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি হবে। এবারে একই রকমই এই কার্বন CI বন্ডটা যেহেতু অ্যাবাভ দা প্লেন আছে, তাহলে ওইখানে অ্যাটাকটা হবে বিলো দা প্লেন। তাহলে এই বিলো দা প্লেন হলে এই অক্সিজেন, এই বিলো দা প্লেনে এই CH2, এই মাঝখানে CO, আর এই আইটা আসবে কোথায় না অ্যাবাভ দা প্লেন। এরকমই একটা প্রোডাক্ট তৈরি হবে। ক্লিয়ার হলো? তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কি বলছি না আয়োডোল্যাকটোনাইজেশন। তাহলে এই রকম একটা মলিকুলার দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে একটু তোরা ট্রাই করবি। আচ্ছা, কি সেরকম না এই CH2Ar CH2CO2H OH এই ডবল বন্ড I2 সোডিয়াম বাইকার্বনেট কি হবে, এইটা তোরা বাড়িতে ট্রাই করবি। আচ্ছা, কিছু আরো এক্সাম্পল আমরা সময়ে সময়ে পরের দিকে যখন এক্সাম হবে বা আমরা পরে দেবো, সেগুলো ট্রাই করবি। ক্লাইডেনে বইতে কিছু এক্সাম্পল আছে করা, দেখবি যে পিডিএফটা পাঠিয়েছি ওখানে বোধহয় সেকেন্ড এক্সাম্পলটা একটু প্রবলেমেটিক আছে, ওটা ক্লাইডেনের বইটা দেখে একটু ঠিক করে নিবি। আচ্ছা, নেক্সট যে টপিকটার মধ্যে আমরা ঢুকবো এটা হচ্ছে HX অ্যাডিশন। HX অ্যাডিশন টু অ্যালকিন, হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করা, অ্যালকিনে HX অ্যাড করা। HX মানে H প্লাস আর X মাইনাস, এই দুটো যোগ করা কোথায় অ্যালকিনে। এখন অবভিয়াসলি কোশ্চেন আসছে, আমরা একদম ডাইরেক্ট আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিয়েই শুরু করব, কারণ সিমেট্রিক্যাল অ্যালকিন নিয়ে পড়ার কোনো মানে হয় না। তোরা এগুলো উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিস। তাহলে যদি খুব সহজ একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেই, তাহলে তার নাম হচ্ছে প্রোপিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। সেখানে যদি HX অ্যাড করা হয়, HX could be HCl, HBr, it could be HCl, HBr or HI, এই ধরনের যে দেখুন প্রথমে কে জুড়বে না H প্লাস জুড়বে, খুব ইন্টারেস্টিং। দেখ H প্লাস জুড়বে, এই ডবল বন্ডের এই যে পাই বন্ডটা আছে ওটা ভাঙবে, ভেঙে প্রোটনটাকে নেবে। এখন চিন্তা করে দেখ, প্রোটনটা হয় এই কার্বনে জুড়তে পারে বা এই কার্বনটাতে জুড়তে পারে, হয় প্রোটনটা এখানে জুড়তে পারে বা প্রোটনটা এখানে জুড়তে পারে। যদি প্রোটনটা এখানটাতে জুড়ে তাহলে এই কার্বনটা হবে প্লাস চার্জ, যদি প্রোটনটা এই কার্বনে জুড়ে তখন এটা হবে প্লাস চার্জ। তাহলে দুটো পসিবিলিটি। তাহলে এই প্রথম স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1,
CH3 CH প্লাস CH3, মানে এইখানে প্রোটনটা জুড়লো এখানে, প্লাস কি অপশন হতে পারে CH3 CH2 CH2 প্লাস। যদি প্রোটনটা ভেতরের কার্বনে জুড়ে তখন এই কার্বো প্যাটার্নটা তৈরি হবে। এখন এইটাই হচ্ছে স্টেপ 1, এটাই অ্যাকচুয়ালি রেট ডিটারমিনিং স্টেপ, এটাই RDS। তাহলে এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এইখানে একটা কনসেপ্ট একবারে ঝরঝরে করতে হবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিটা বেশি স্টেবল, যেমন গড় পর্দা এভারেজ সবাই কথা বলে, কি বলবি না 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, তাই এইটাই বলবি যে মোর স্টেবল, এটাই প্রিডমিনেন্টলি তৈরি হবে। এখানে কে জুড়বে x মাইনাস, তাহলে কি হবে CH3 CHX CH3, এই প্রোডাক্টটা কি হবে না আমার মেজর প্রোডাক্ট। এখান থেকেও অল্প হবে, x মাইনাস হলে কি তৈরি হবে CH3 CH2 CH2X, এটা কি হবে না মাইনর প্রোডাক্ট, মেজর আর মাইনর প্রোডাক্ট, এরকমই এই দুটো প্রোডাক্ট আমরা পেতে পাচ্ছি। বেশ, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এইটা তো স্টেপ 1, স্টেপ 1 এর এইটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এইটা হচ্ছে প্রোডাক্ট। এখন আমরা গত সেমিস্টারে যা কনসেপ্ট পড়েছি, রিঅ্যাকশনের রেট ডিটারমাইন করে কে না ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি বা ই অ্যাক্ট। তাহলে প্রোডাক্টের স্টেবিলিটি কখনোই রিঅ্যাকশনের রেটকে ডিটারমাইন করে না। তাহলে এইটাকে আমরা একটু অন্যরকম ভাবে আমরা এক্সপ্লেন করব, সেই কনসেপ্টটা জানা থাকাটা খুবই জরুরি। কি সেটা না, দেখ এই একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এখানে প্রোটন জুড়ছে, তাহলে ট্রানজিশন স্টেটটা এই রকমই হতে পারে CH2 ডট ডট H, এই ডট ডট, এইটা ডেল প্লাস, এই কার্বনটা ডেল প্লাস, মানে যদি এইটা হচ্ছে ধারের কার্বনে প্রোটন জোড়া ট্রানজিশন স্টেট, আর যদি মাঝের কার্বনটাতে প্রোটন জোড়ে তাহলে তার ট্রানজিশন স্টেটটা হবে এরকম CH2, এইটা H প্লাস, সরি এই ডেল প্লাস, এই ডেল প্লাস। তাহলে এইটা হচ্ছে TS1, এইটা হচ্ছে TS2, এই দুটো TS এর মধ্যে এখন কি বলবি না এটা মোর স্টেবল ট্রানজিশন স্টেট অবভিয়াসলি। তাহলে এরকম একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তোকে বলতে হবে, এদিকে ই, এদিকে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এখান থেকে শুরু করে এই ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে এই আসছে, আর এই ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে এই আসছে। ফলে এইটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে এইটা হচ্ছে TS1, এইটা হচ্ছে TS2, তাহলে নিশ্চয়ই এইটার একটা কম বলেই এইটা এবারে এই ইন্টারমিডিয়েটটা এইটাই প্রিডমিনেন্টলি তৈরি হয়। তাহলে কি হবে এবারে এখান থেকে x মাইনাস যদি জুড়ে যায় তাহলে এই কম্পাউন্ডটাই মেজর প্রোডাক্ট। ঠিক আছে তো, তাহলে এইটা একটা আর ওইটা একটা, এইটা মেজর, ওইটা হচ্ছে গিয়ে মাইনর প্রোডাক্ট। অনেক কথাবার্তা এখানে কিন্তু জানতে হবে আর বলতে হবে। বেশ, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অ্যালকিনে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড যোগ হয় কিসের থ্রু দিয়ে? ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন। এই কথাটাই মাথায় রাখতে হবে। আনসিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড অ্যাড হয় ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল ইন্টারমিডিয়েট বা মোর স্টেবল কার্বোক্যাটায়ন। এখন এই তথ্যটার উপর ভিত্তি করে খুব সুন্দর একটা কোশ্চেন হয়, দেখ সেই কোশ্চেনটা একটু আমরা ডিসকাশন করি। সেই কোশ্চেনটা কি না, 1 বিউটিন আর 2 বিউটিন দুটো ডিফারেন্ট কম্পাউন্ড, 1 বিউটিন আর 2 বিউটিন, স্ট্রাকচারটা লিখি
ওয়ান বিউটিনের স্ট্রাকচার হচ্ছে এইটা, টু বিউটিনের স্ট্রাকচার হচ্ছে এইটা। উচ্চ মাধ্যমিকে সবাই পড়েছিস। এর উপরে মনে কর হাইড্রোজেন ক্লোরাইডকে অ্যাড করলাম, HCl। তাহলে যদি এক্ষুনি যে কথাটা খেয়াল করলাম, যে কথাটা বললাম, তাহলে এখানে এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে, কারণ এটার করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটাই মোর স্টেবল। এখানে ক্লোরাইড মাইনাস জুড়বে, তাহলে কি তৈরি হবে? CH ClCH3, এই কম্পাউন্ডটা হবে তৈরি। টু বিউটিন, দেখ সিমেট্রিক্যাল অ্যালকিন, এখানে HCl অ্যাড করলে এখানেও যা হবে এখানেও তা হবে, কিচ্ছু যায় আসে না। তাহলে ধর এই কম্পাউন্ডটা হলো, একবারে লিখছি আর ভেঙে লিখছি না। তাহলে এই প্রোডাক্টের নাম কি না 2-chlorobiutane, এরও নাম কি 2-chlorobiutane সেম। এখন কোশ্চেন হচ্ছে যে 1 বিউটিন থেকেই যে মেজর প্রোডাক্টটা পাচ্ছি কি সেটা 2-chlorobiutane, 2 বিউটিন থেকেও কি পাচ্ছি 2-chlorobiutane। যদি এরও ইন্টারমিডিয়েটটাকে লিখি তাহলে এই ইন্টারমিডিয়েটটা, ঠিক কি না? মানে 2 বিউটিনে প্রথমে যদি প্রোটন অ্যাড হয় এরকমই কার্বোক্যাটায়ন, আর 1 বিউটিনে প্রোটন অ্যাড হলে প্রথমে এই কার্বোক্যাটায়ন। দুটো কার্বোক্যাটায়ন কি সেম নয়? সেম, দুটো কার্বোক্যাটায়ন সেম। তাহলে দুটো কার্বোক্যাটায়ন যদি সেম হয়, দুটো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সেম, তাহলে এবং সেখান থেকে সেম কার্বোক্যাটায়ন ফলে সেম প্রোডাক্ট। তাহলে কোশ্চেনটা হচ্ছে 1 বিউটিনে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করলে যে প্রোডাক্ট পাচ্ছি, 2 বিউটিনে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করলেও সেই প্রোডাক্টটাই পাচ্ছি। কিন্তু দুটো কম্পাউন্ডের, দুটো স্টার্টিং মেটেরিয়ালের রিঅ্যাকশনের রেট আলাদা, রিঅ্যাকশনের রেট ডিফারেন্ট। কার রেট ফাস্টার না 1 বিউটিনের রেটটা হচ্ছে ফাস্টার। 1 বিউটিন রিঅ্যাক্ট এট ফাস্টার দেন 2 বিউটিন। এটাকেই এক্সপ্লেন করতে হবে, কোশ্চেনটা হচ্ছে কি এইটা। তাহলে এইটাকে যদি এক্সপ্লেন করতে হয় আপাতত যে দৃষ্টিতে মনে হচ্ছে যে স্যার দুটোরই তো ট্রানজিশন স্টেট সেম, তাহলে আমরা কার রেট কিভাবে আমরা বুঝবো? না এইরকম একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, এই যদি আমরা ট্রানজিশন স্টেটটা ড্র করি, 1 বিউটিন আর 2 বিউটিন এই দুটো যে রিঅ্যাকট্যান্ট, এই রিঅ্যাকট্যান্টের মধ্যে স্টেবিলিটি ডিফারেন্স আছে। ইম্পর্টেন্ট কথা, 1 বিউটিন আর 2 বিউটিন এদের মধ্যে হিউজ স্টেবিলিটি ডিফারেন্স আছে। আমরা গত সেমিস্টারে পড়েছি অ্যালকিনের স্টেবিলিটি ডিপেন্ড করে বাই দ্য নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। 2 বিউটিনে 6টা হাইপার কনজুগেটিং আছে H, যেখানে 1 বিউটিনে 2টো আছে, ফলে 2 বিউটিন বেশি স্টেবল। তাহলে এখানে যদি আমার থাকে 1 বিউটিন, তাহলে 2 বিউটিন থাকবে এখানে, তাহলে 2 বিউটিন বেশি স্টেবল দেন 1 বিউটিন। এবারে হাইড্রোজেন ক্লোরাইড যখন অ্যাড করছি স্টেপ 1 যেখানে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, স্টেপ 1 এর ক্ষেত্রে দুটোরই ট্রানজিশন স্টেট সেম। তাহলে 1 বিউটিন ATS এর থ্রু দিয়ে এই কার্বোক্যাটায়ন, 2 বিউটিনও ATS এর থ্রু দিয়ে এই কার্বোক্যাটায়ন, সেম কার্বোক্যাটায়ন। সেম কার্বোক্যাটায়নটা কে? এরকম একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে দেখ 1 বিউটিন এখান থেকে যে টিএস এর থ্রু দিয়ে এটা করছে, 2 বিউটিন সেই টিএস এর থ্রু দিয়ে এটা করছে, টিএসটা সেম। তাহলে 1 বিউটিনের ইএক্ট কতটা? এইটা, কারণ ইএক্টটা কি রিঅ্যাকট্যান্ট আর ট্রানজিশন স্টেটের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, কিন্তু 2 বিউটিনের ইএক্ট কোনটা? এইটা। তাহলে আমরা বলতে পারি ইএক্ট ফর 1 বিউটিন লেস দেন ইএক্ট অফ 2 বিউটিন। 2 বিউটিনের ইএক্ট বেশি, 2 বিউটিনের যদি ইএক্ট বেশি হয় তাহলে রিঅ্যাকশন রেট কার ফাস্টার হবে? যার ইএক্ট কম, কে সেটা? 1 বিউটিন। তাহলে আশা করছি আমরা এই জিনিসটা বোঝাতে পারলাম।
বেশ, তাহলে আমরা এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করার গল্পটা আমরা পড়লাম। পরের যে কথাটা, যে কিছু কিছু অ্যালকিনের ক্ষেত্রে এখানে কি হয় না, ধর এই একটা অ্যালকিন, এইটার প্রায়শই তোদের কাজে লাগবে CH2, মনে করে এরকম একটা অ্যালকিন আছে। এইরকমই অ্যালকিনের ক্ষেত্রে যদি হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করা হয়, তাহলে অবভিয়াসলি অলরেডি বুঝে গেছিস প্রথমে কি হবে না, এই রকমই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। ঠিক তো, নিশ্চয়ই এখানে কার্বোক্যাটায়নটা হবে না তৈরি, এটা 1 ডিগ্রি, এখানে হলে এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। এবারে কি হবে না, কোশ্চেন অফ মাইগ্রেশন, 1 টু শিফট, 1 টু শিফট, এই ধরনের ক্ষেত্রে এরকমই হবে, 1 টু শিফট। এটাকে বলে কি, ওয়াগনার মারউইন রিঅ্যারেঞ্জমেন্ট। শিফট হলে কি হবে, CH3C CH3 CH CH3 CH3, এই হয়ে গেল প্লাস, এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এবারে এখানে কি জুড়বে, Cl মাইনাস। তাহলে কেন না, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। তাহলে 1 টু শিফট কোথায় হয় না, যেখানে শিফট হলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে সেখানেই 1 টু শিফট হবে। হলে কি হবে, এই CH3C Cl CH3 CH CH3 CH3, তাহলে এরকম কি পেলাম আমরা, রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট। আমরা পরের দিকে হয়তো কোশ্চেন অ্যানসার সেশনে যে মানে ডিসকাশন করব, এরকমই রিঅ্যারেঞ্জমেন্ট তোরা কোথায় দেখেছিস না, E1 রিঅ্যাকশন ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে পেয়েছিস। এরকমই যখন শিফটিং হয়েছে তেমন একই রকম ভাবে তোরা রিং এক্সপানশন দেখেছিস, 4 মেম্বার রিং এক্সপান্ডেড টু 5 মেম্বার, 5 মেম্বার এক্সপান্ডেড টু 6 মেম্বার রিং। মানে সেগুলো এখানের ক্ষেত্রেও মানে সত্যি সময়ে সময়ে আমরা কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, তোরা নিজেরাই নিশ্চয়ই সলভ করতে পারবি যে কি হবে না হবে। এবারে দেখ আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা একটু ডিসকাশন করি, এইটাকে বলা হয় রিজিও আইসোমার। কি না, ধর প্রোপিন অলরেডি বুঝে গেছি, হাইড্রোজেন ব্রোমাইড দিলাম, প্রোপিনে কি দিচ্ছি, HBr। তাহলে মেজর প্রোডাক্ট কি হবে এইটা, আর মাইনর প্রোডাক্ট কি হবে এইটা। তাহলে 2 ব্রোমোপ্রোপেন আর 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমো, এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, এই দুটো, এটা মেজর এটা মাইনর। আচ্ছা, এই দুটো প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ কি না বলতে পারি, এরা একে অপরের রিজিও আইসোমার, কারণ এই ব্রোমিন তার পজিশন চেঞ্জ করেছে। তাহলে দুটো কম্পাউন্ড যদি একে অপরের রিজিও আইসোমার হয়, একটা কেমিক্যাল রিঅ্যাকশনে দুটো কম্পাউন্ড, দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, দুটো প্রোডাক্টের মধ্যে সম্পর্ক কি, দে আর রিজিও আইসোমার অফ ইচ আদার। এবং দুটো রিজিও আইসোমারের মধ্যে একটা রিজিও আইসোমার প্রিডমিনেন্ট বা একটা রিজিও আইসোমার মেজর প্রোডাক্ট, তখন একে আমরা বলতে পারি যে রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশন। তাহলে এইটা কি হলো না, রিজিও সিলেকশন হলো, রিজিও সিলেকশন। এখন কোশ্চেন হচ্ছে, দেখ এটা মেজর এটা মাইনর, তার কি ছিল কারণ না, এই কার্বোক্যাটায়ন আর এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির পার্থক্য বা এদের করেসপন্ডিং ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি পার্থক্য। তাহলে এই স্টেবিলিটির পার্থক্য কতটা, মোটামুটি যদি একটা আইডিয়া আমরা করি, আমরা জানি 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে বেশি পার্থক্য নেই। তাহলে এই দুটো প্রোডাক্টের যে পার্সেন্টেজ রেশিও জানি না আমরা, তাহলে মোটামুটি আন্দাজে মনে কর ধরলাম এটা 70%, এটা মনে কর 30%। এবারে এইরকমই একটা অ্যালকিনে আয়,
আইসোবিউটিন, আইসোবিউটিন এখানে HBr অ্যাড করলে যে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে তার কি স্ট্রাকচার, এইটা অর কি এখানে যদি এইচটা জুড়ে তাহলে এইটা কত ডিগ্রি, 3 ডিগ্রি, এইটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। এইটা ইন্টারেস্টিং। তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এদের মধ্যে স্টেবিলিটির পার্থক্য হিউজ। এদের মধ্যে স্টেবিলিটির পার্থক্য যদি অনেক বেশি হয় তাহলে এইটার করেসপন্ডিং ট্রানজিশন স্টেট এর করেসপন্ডিং ট্রানজিশন স্টেটের থেকে অনেক বেশি স্টেবল হবে। ফলে এই দুটো থেকে যে প্রোডাক্ট আমরা এক্সপেক্ট করতে পারি, একটা হচ্ছে এইটা, অন্য একটা হচ্ছে গিয়ে এইটা CH2Br। তাহলে এই দুটো প্রোডাক্টের রেশিও অনেক বেশি ডিফার করবে। তাহলে এইটাকে বলতে পারি 95% হতে পারে, এইটা বলতে পারি 5%। তাহলে এতটা পার্থক্য কেন? কারণ এদের করেসপন্ডিং যে ট্রানজিশন স্টেট বা যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির মধ্যে অনেকটা বেশি পার্থক্য, অনেকটা স্টেবিলিটি পার্থক্য বেশি। এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। আর উপরেরটা কি ছিল, একটা 2 ডিগ্রি, একটা 1 ডিগ্রি। ফলে এই পুরো ডিসকাশনটাকে একটা কোশ্চেন ফর্মে আমরা যদি বলি, এরকম একটা কোশ্চেন হয়, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা উচিত যে এই মলিকুলের নাম হচ্ছে আইসোবিউটিন, এই মলিকুলের নাম হচ্ছে প্রোপিন। আমরা বলতে পারি যে আইসোবিউটিনের হাইড্রোজেন ব্রোমাইড অ্যাডিশনটা অনেক বেশি রিজিও সিলেক্টিভ। মানে এই যে রিজিও সিলেকশনটা হলো 95.5, তাহলে বলতে পারি মানে রিজিও সিলেকশনটা অনেক বেশি হলো। দুটোর মধ্যে এটা অনেক বেশি মেজর, আর প্রোপিনের মধ্যে যে রিজিও সিলেকশনটা হলো সেটা অনেকটা কম, 70-30। তাহলে আমরা এই জিনিসটাকে ফিল করার চেষ্টা করব যে নিচের রিয়াকশনটা মোর রিজিও সিলেক্টিভ দেন উপরেরটা। কারণ এখানে 70-30-এর মধ্যে পার্থক্য হয়েছে, এখানে 95.5। এটা কিন্তু কোনো ডাটা নেই আমার কাছে, জাস্ট বোঝানোর জন্য বলছি যে নিচেরটা অনেক বেশি রিজিও সিলেক্টিভ হবে, মানে মেজর মাইনরের মধ্যে পার্থক্যটা অনেক বেশি থাকবে দেন উপরেরটা। তার কি কারণ না, এদের মধ্যে ওই ট্রানজিশন স্টেপ 1-এর বা কার্বোক্যাটায়ন দুটো তৈরি হওয়ার মধ্যেই পার্থক্যটা। কেন না, একটা 3 ডিগ্রি, একটা 1 ডিগ্রি। 1 ডিগ্রির থেকে 3 ডিগ্রিটা অনেক বেশি স্টেবল। আর এখানে কি হচ্ছে না, এই তোর ওই প্রোপিনের ক্ষেত্রে একটা 2 ডিগ্রি, একটা 1 ডিগ্রি। ফলে এখানে ওই স্টেবিলিটি পার্থক্যটা আছে কিন্তু অতটা নয়। ফলে কি বললাম যে এইটা অনেক বেশি রিজিও সিলেক্টিভ দেন এইটা। বেশ, এখান থেকে একটা কোশ্চেন দিই, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা করবে। খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এরকম একটা প্রোডাক্টের নাম দিয়ে দেওয়া হলো, এই CH3Br। এই মলিকুলের নাম কি হবে, 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন। এইটা একটা প্রোডাক্ট কোত্থেকে পাওয়া গেছে, দুটো ডিফারেন্ট অ্যালকিন, এই একটা অ্যালকিন 1, এই একটা অ্যালকিন 2। দুটো ডিফারেন্ট অ্যালকিনে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করে এই কম্পাউন্ডটা পাওয়া গেছে অ্যাজ এ মেজর প্রোডাক্ট বা অ্যাজ এ প্রিডমিনেন্ট প্রোডাক্ট। এই দুটো অ্যালকিনকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোশ্চেনটা কি না, কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর টু ডিফারেন্ট অ্যালকিনস হুইচ গিভস 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন অ্যাজ এ মেজর প্রোডাক্ট অন HBr অ্যাডিশন। মানে সেম প্রোডাক্ট পাচ্ছি অ্যাজ এ মেজর প্রোডাক্ট
দুটো ডিফারেন্ট অ্যালকিন থেকে। সেই দুটো অ্যালকিনের স্ট্রাকচার কি সেইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। বেশ, এইটা গেল গিয়ে একটা বক্তব্য। আর একটা জিনিস দেখ, এইখানে একটু ডিসকাশন আমাদের করতে হবে যে HX অ্যাড করছি কোথায় না, আমরা অ্যালকিনে অ্যাড করছি। এর কি কোনো স্টিরিওকেমিস্ট্রি আছে? অ্যালকিনে HX অ্যাড করার কি কোনো স্টিরিওকেমিস্ট্রি আছে? উত্তরটা হচ্ছে আছে এবং নেই। যদি কোনো অ্যালকিন আনসিমেট্রিক্যাল হয়, আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, ধর এরকম PH CH ডবল বন্ড CH2, স্টাইরিন বা আমরা যেটা বললাম প্রোপিন 1 বিউটিন 2 বিউটিন এটসেট্রা, এদের ক্ষেত্রে নো সাচ স্টিরিওকেমিস্ট্রি, কোনো স্টিরিওকেমিস্ট্রি নেই। কি দেওয়া হলো এখানে? হাইড্রোজেন ব্রোমাইড। অলরেডি আমরা বুঝতে পেরেছি যে এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে কারণ এটা বেঞ্জাইলিক, ফলে এর করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল। Br মাইনাস অ্যাড করা যদি অ্যাড হয় এই কম্পাউন্ডটা আমাদের তৈরি হবে। তাহলে এই যে রিঅ্যাকশনটা, এইটা রেট কি হবে? রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ অ্যালকিন ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এটা একটা বাই মলিকুলার রিঅ্যাকশন, বাই মলিকুলার, খুব সহজ। এটার কনসেন্ট্রেশন ইনটু এইটার কনসেন্ট্রেশন, ঝামেলা চুকে গেল, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি অ্যালকিনটা সিমেট্রিক্যাল হয় তখন সিমেট্রিক্যাল অ্যালকিনে HX এর অ্যাডিশন এই নিয়মে হয় না, মানে এই মেকানিজমে হয় না, সেখানে একটু অন্য রকম মেকানিজম হয়। কেন এরকম মেকানিজম হয় না? খুব একটা ভালো কিছু এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। মোটামুটি ভাবে যেটা বলা হয় যে আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে দেখ এই কার্বোক্যাটায়নটা আর একটা করেসপন্ডিং কি হতে পারে, এই কার্বোক্যাটায়নটা, দুটো কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবিলিটির হিউজ পার্থক্য আছে, ফলে মোর স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যায়, ফলে এইটাকে বলতে পারি এটা একটা ক্যাটায়নিক পাথওয়ে। ক্যাটায়নিক পাথওয়ে, রিঅ্যাকশনটা যাচ্ছে ক্যাটায়নের থ্রু দিয়ে, ফলে এটাকে বলছি আমরা ক্যাটায়নিক পাথওয়ে। যদি সিমেট্রিক্যাল অ্যালকিন হয়, ধর বলছি আমরা 2 বিউটিন CH3 CH ডবল বন্ড CH CH3, তাহলে এখানে দেখ দুপাশে যদি প্রোটন জুড়তে চায়, এ পাশে জুড়লেও যে কার্বোক্যাটায়ন, ও পাশে জুড়লেও সেই কার্বোক্যাটায়ন, ফলে দুটোর মধ্যে স্টেবিলিটির কোনো পার্থক্য নেই। ফলে এই সিমেট্রিক্যাল অ্যালকিন অ্যাকচুয়ালি দেখা গেছে যে এই রকম ভাবে মানে ক্যাটায়নিক পাথওয়ে দিয়ে HX অ্যাড করে না। কি করে অ্যাড করে? একটা অন্য রকমই মেকানিজম ফলো করে। সেই মেকানিজমটাকে একটু মুখস্থ রাখতে হবে। কি সেটা না, সেই মেকানিজমটা হচ্ছে এরকম, ধর এইরকমই একটা সিমেট্রিক্যাল অ্যালকিনকে আমরা নিলাম, এই কার্বন এরকমই, এই কার্বনের উপর এরকম করে লেখ HX, ঠিক এর উপরে থাকবে HX, এখানে লিখ এরকম করে HX, মানে এই কার্বনটার নিচে লিখবে এরকম করে HX। একটা অ্যালকিন দুটো হাইড্রোজেন হ্যালাইড সঙ্গে সাইমালটেনিয়াসলি একসাথে ইনসিটু রিঅ্যাকশন হবে। তাহলে হাইড্রোজেন হ্যালাইড থেকে কি পাবি? H প্লাস আর X মাইনাস। এই মলিকুলটা থেকে X মাইনাস এই কার্বনে অ্যাটাক করে, এই ডবল বন্ডটা এদিকে ভেঙে এই প্রোটনে অ্যাটাক করে,
এই এক্স মাইনাসটা বেরিয়ে যায়। ফলে আচ্ছা আগে লিখে দেই তাহলে কি প্রোডাক্ট হবে, তাহলে এখানে জুড়ল এক্স, এখানে কি জুড়ল প্রোটন। এই এক্স এই এইচ কি হলো একে অপরের অ্যান্টি, তাহলে স্টিরিওকেমিক্যালি দে আর অ্যান্টি টু ইচ আদার। কে জুড়লো এইচ এক্স, কোথায় সিমেট্রিক্যাল অ্যালকিনে। তাহলে সিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন আর তোর হ্যালাইড জুড়ছে অ্যান্টি ম্যানারে, কিন্তু রিঅ্যাকশন মেকানিজম ক্যাটায়নিক পাথওয়ে দিয়ে নয়, এটা একটা ইনসিডু পাথওয়ে, মানে এটা কনসার্টেড পাথওয়েতে দুটো করে হাইড্রোজেন হ্যালাইড মলিকুল এইরকমই একটা মেকানিজমের সাহায্যে করে রিঅ্যাকশন। তাহলে এর ট্রানজিশন স্টেটটা হবে কেমন না, এই বন্ডটা তৈরি হচ্ছে, এইচ এক্স এই বন্ডটা ব্রেক করছে, এটাও ব্রেক করছে, এই বন্ডটা হচ্ছে তৈরি, এই বন্ডটা ব্রেক করছে, এটা ডেল মাইনাস, এইটা হবে গিয়ে ডেল প্লাস। এই হচ্ছে গিয়ে আমার ট্রানজিশন স্টেট। তাহলে যদি এইটা হয় এক্সপেরিমেন্টালি, তাহলে বলতে পারি এটা অলরেডি এস্টাবলিশড। এই রিঅ্যাকশনের রেট একটা রেট কনস্ট্যান্ট অ্যালকিন ইনটু এইচএক্স এর স্কয়ার। তাহলে রেট তো কোনো রিঅ্যাকশনের এক্সপেরিমেন্টাল ইফেক্ট। তাহলে সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেট দেখা গেছে বাইমলিকুলার, কিন্তু সরি আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে বাইমলিকুলার রিঅ্যাকশন রেট, কিন্তু সিমেট্রিক্যালের ক্ষেত্রে দেখা গেছে এটা ট্রাইমলিকুলার অ্যালকিন এইচএক্স এর স্কয়ার। সেইটা থেকে এই মেকানিজমটা এস্টাবলিশড হয়েছে। তাহলে আমরা লাস্ট পয়েন্টে এসে কি বুঝলাম না, সিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড জুড়ে ভায়া এরকম একটা কনসার্টেড পাথওয়ে, আর আনসিমেট্রিক্যাল অ্যালকিনে জুড়ে ভায়া ক্যাটায়নিক পাথওয়ে দিয়ে। এই জিনিসটাকে একটু কিন্তু মুখস্থ করতে হবে, এক্সামে কিন্তু দিয়েছে, দু একবার করে এক্সামে দিয়েছে। তাহলে এই ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করছি। পরের দিনে আমরা এখান থেকে হাইড্রোজেন হ্যালাইড যোগ করা ইন প্রেজেন্স অফ পারক্সাইডের ফ্রি রেডিক্যাল মেকানিজম আমরা ডিসকাশন করব। আচ্ছা, যা কিছু হোমওয়ার্ক দেওয়া হলো, যারা যারা ভিডিওটা দেখছিস তারা কিন্তু সেটা করে পাঠাবি, কোনো যেমন হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই। যে কোনো কোশ্চেন যে ভিডিও দেখবি, যার কোনো কোশ্চেন থাকবে আমাকে যেমন হোয়াটসঅ্যাপ করে কোশ্চেন জানাতে কোনো দ্বিধা করবি না।